এক গোপন বিজ্ঞানী দলের গবেষণা কেন্দ্র তৈরি করেছে একটি নতুন প্রযুক্তি, যার মাধ্যমে খুনিদের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য সাইকো মুখোশ নামক ডিভাইস তৈরি হয়েছে। এই মুখোশ পরলে একজন খুনি তার অপরাধ প্রবণতা কমাতে বা নিয়ন্ত্রণ করতে পারে বলে ধারণা। কিন্তু এই প্রযুক্তি কারো দুশ্চিন্তাকে আরও তীব্র করে তোলে, মনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বাড়িয়ে দেয়, যার ফলে সে একটি ভয়ানক খুনির চেহারা ধারণ করে, যার পরিচয় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন অয়ন, এক তরুণ সাইকোলজিস্ট, যিনি এই প্রকল্পের মানসিক বিশ্লেষক হিসেবে কাজ করেন। তার জীবনে ঘটে যায় একের পর এক রহস্যময় হত্যাকাণ্ড। সে বুঝতে পারে মুখোশ পরা খুনি তারই কাছাকাছি। প্রধান চরিত্র অয়ন, তরুণ সাইকোলজিস্ট, বুদ্ধিমান কিন্তু ব্যক্তিগত মানসিক জটিলতায় ভুগছেন। ডক্টর সুমিত, প্রকল্পের প্রধান বিজ্ঞানী, যারা প্রযুক্তির মাধ্যমে মানব মস্তিষ্ক নিয়ন্ত্রণে বিশ্বাসী। খুনি, সাইকো মুখোশ পরা রহস্যময় খুনি, যার আসল পরিচয় অজানা। রিয়া, অয়নের বান্ধবী, যিনি ক্রমশ এই রহস্যে জড়িত হতে শুরু করেন। শহরের বাইরে এক গোপন গবেষণা কেন্দ্র, সেখানে তৈরি হচ্ছে এক নতুন প্রযুক্তি, সাইকো মুখোশ, যা মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর সত্য। আমরা ইতিহাস রচনা করতে যাচ্ছি অয়ন। এই মুখোশের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু ডক্টর সুমিত, মানসিক অবস্থা নিয়ন্ত্রণ মানেই কি আমরা মানুষের স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছি? এটা কি নিরাপদ? নিরাপত্তা আমাদের প্রথম কাজ। যদি আমরা সময় মতো খুনিদের নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে শহর আর নিরাপদ থাকবে না। মুখোশটি প্রথমবারের মতো পরীক্ষা করা হলো একজন স্বেচ্ছাসেবীর উপর। সে কি পরিবর্তন বয়ে আনবে, অথবা তার মানসিক অন্ধকার আরো গভীরে করবে? সব ঠিক আছে তো? তোমার কেমন লাগছে? মাথা ঘুরাচ্ছে, কিছু একটা ঠিকঠাক নেই। স্টপ, পরীক্ষা বন্ধ করো, কিছু তো সমস্যা হচ্ছে। প্রথম পরীক্ষা বিপর্যয়ে পরিণত হলেও প্রকল্প থেমে থাকেনি। অয়ন জানে এই প্রযুক্তির গোপন কোনো পরিণতি রয়েছে, আর তা অনেক ভয়ঙ্কর হতে পারে। মুখোশের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের ভাবার থেকেও অনেক বড়। এই মুখোশ পরিধানকারী প্রথম ব্যক্তি কে? তার ভিতর কি আছে? পরিবর্তন নাকি ধ্বংস? প্রথম পরীক্ষার পর থেকে অয়নের মনে ঘুরছে এক প্রশ্ন, এই মুখোশ কি সত্যি মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে? কিন্তু কিছুই আগের মতো নেই। হ্যালো, তুমি আমাকে সাহায্য করতে হবে, আমি ভয় পাচ্ছি। অয়নের জীবনে আসলো এক অজানা ভয়। এরই মধ্যে শহরে শুরু হলো এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের খবরে। কলকাতার অদ্ভুত একটি হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পেয়েছে। নির্দিষ্ট কোনো সূত্র না পাওয়ার পুলিশ ধাঁধায় আশঙ্কা করা হচ্ছে যে এটি কোনো সিরিয়াল কিলারের কাজ। এই মুখোশের পরীক্ষার পরে কি এইটাই তার প্রভাব? প্রথম খুনির ছায়া কি আমাদের কাছেই? অয়ন, তুমি ঠিক আছো? অনেক সময় ধরে তোমার ফোন বন্ধ ছিল। রিয়া, এটা আরো বড় কিছু। আমি ভয় পাচ্ছি, কেউ আমাকে টার্গেট করছে। আমরা একসাথে আছি, তুই এই রহস্যের মুখোমুখি একা নয়। অয়ন বুঝতে পারল এই খুনির সাথে তার সংযোগ গভীর, তবে তার সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর ঘটনা। আমি সত্যটা বের করব, যাই হোক। মুখোশ পরা খুনির প্রথম ছায়া, আর অয়ন তার কাছে কতটা নিরাপদ? খুনের রহস্য ধীরে ধীরে ঘিরে ধরেছে অয়নকে। সে বুঝতে পারছে যে মুখোশ তৈরি করা হয়েছিল মানুষকে বাঁচাতে, সেই মুখোশই এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই রহস্যের মূলে রয়েছে তার নিজেরই ল্যাব। কে কে খেয়েছিল এখানে? সবকিছু এমনভাবে এলোমেলো কেন? সাম্প্রতিক
মুখোশ ব্যবহারকারীর লক ফাইল। নাম মুছে দেওয়া হয়েছে। কে এটা করলো? User Subject 06 Psychological profile Unstable Risk High সাবজেক্ট 06। এই লোকটা কে? আর এর মানসিক অবস্থা এতটাই অস্থিতিশীল কেন? অয়ন, খুনির আরেকটি চিহ্ন পাওয়া গিয়েছে। এবার তার হাতে মুখোশের চিহ্ন ছিল, ঠিক যেন সে এটা পরেই খুন করে। মুখোশটা এখন কার কাছে? এই মুখোশ আমাকে নিবলে দিয়েছে। আমি কে জানি না। কখনো আমি নিজেকে খুনি মনে হয়, কখনো বিচারক। এই কণ্ঠটা, এ তো আমারই কণ্ঠ। যদি খুনির কণ্ঠই হয় অয়নের, তবে কি সে নিজেই মুখোশ পরা খুনি, নাকি অন্য কেউ তার মনকে ধ্বংস করেছে? আমি যদি খুনি হই, তবে আমাকে আগে নিজেকে খুঁজে পেতে হবে। ভয় যখন নিজেই মনের বাসা বাঁধে, তখন কেউই নিরাপদ নয়। যতই সময় গড়ায়, অয়নের চারপাশের বাস্তবতা আর কল্পনার সীমারেখা মুছে যেতে থাকে। তার মনে হচ্ছে খুনি যেন তার ছায়া হয়ে গেছে, অথবা হয়তো সেই ছায়াই সে নিজে। অয়ন, তুমি ঠিক আছো? তোমাকে এইভাবে দেখে আমার চিন্তাই পড়ে যাচ্ছে। রিয়া, আমি খুনি নই, কিন্তু মুখোশটা যখন আমার মাথায় ছিল, আমি জেগে থেকেও যেন অন্য মানুষ হয়ে উঠেছিলাম। তুমি মুখোশটা পরেছো কেন? আমি জানার চেষ্টা করেছিলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু কিছু একটা আমাকে আমার নিজের মন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল। এদিকে পুলিশের হাতে এসে পৌঁছায় এক ভয়ঙ্কর ফুটেজ। এক অন্ধকার গলিতে মুখোশ পরা একজন মানুষ ঠান্ডা মাথায় এক খুন করে চলে যায়, কিন্তু ক্যামেরা রেকর্ডে তার মুখ এক মুহূর্তের জন্য স্পষ্ট। অয়ন। আমরা নিশ্চিত এই লোকটাই আমাদের খুনি, ডাক্তার অয়ন মিত্র, মানসিক ভারসাম্য হারানো একজন বিজ্ঞানী। না, এটা সম্ভব না। এটা কার সাথে? হয়তো আমার মস্তিষ্কেই আমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে রিয়া, কিন্তু সত্যিটা আমি খুঁজে বার করব। এই মুখোশের পেছনে যে মুখ আছে, আমি তাকে সামনে আনবো। সাবজেক্ট 06 এর প্রকৃত পরিচয় গোপন রাখা হয়েছে, কারণ সে ছিল মুখোশ প্রবৃত্তি প্রথম গোপন পরীক্ষক। তাহলে তারা আমার উপরই পরীক্ষা করেছিল আমার অজান্তেই। পরীক্ষার ছায়ায় হারিয়ে গিয়েছে একজন মানুষ। সে এখন খুঁজছে তার নিজের মুখ, তার নিজের সত্যতা। মুখোশের পেছনের মুখ আমি খুঁজে পাবো, যে করেই হোক। যখন সত্য আর বিভ্রম এক হয়ে যায়, তখন আসল খুনিকে খুঁজে পাওয়াটাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন কাজ। সব শেষে সব ছায়া এসে দাঁড়ায় সত্যের মুখোমুখি। অয়ন আর জানে মুখোশের ভিতর তার উপস্থিতি। সে কোনো অন্য মানুষ নয়, সে নিজেই। আমি সেই মুখোশ পরেছিলাম, আর আমি সেই রাতে ছিলাম ঘটনাস্থলে, কিন্তু খুন আমি করিনি। তাহলে কে ছিল অয়ন? তুমি ছাড়া আর কেউ তো ছিল না। ছিল একজন ডক্টর সুমিত। তিনিই আমাকে এই মুখোশ পড়তে বাধ্য করেছিলেন। তিনি জানতেন এই প্রযুক্তি মানসিক ভাঙন ঘটাতে পারে। সাবজেক্ট 06 যদি তার স্মৃতি রিটেইন না করে, তবে গিল্ড তার মধ্যে প্রতিফলিত হবে। আমরা এক নতুন অস্ত্র তৈরি করছি, আত্মা ভিত্তিক শাস্তি। ওরা তোমার মন নিয়ন্ত্রণ করছিল, তোমাকে খুনি বানাতে চাইছিল অনন। আর আমি একবার মুখোশ খুলে সেই খেলোয়াড়দের মুখোশ খুলে দেব। ডক্টর সুমিতকে আমি থামাবই। তো অবশেষে তুমি ফিরে এসেছো। তোমার মন আর আমার হাতে নেই এখন, তাই তুমি বিপজ্জনক হয়ে উঠেছো। তুমি আমার উপর পরীক্ষা করেছো, আমাকে খুনির ছায়া বানিয়েছো,
আজ আমি তোমার মুখোশটাই খুলে দিচ্ছি। না, এটা কারো না। মুখোশটা মুখোশটা আমার সব কিছু। না সুমিত, মুখোশটা আমার ছিল, কিন্তু খুনির মুখ তা শুধু একটাই, তুমি। ডাক্তার সুমিত সরকার, আপনি গ্রেপ্তার। মানসিক নির্যাতনের মাধ্যমে একটি অপরাধমূলক পরীক্ষার দায়ে আপনাকে আটক করা হলো। তুমি মুক্ত অয়ন, অবশেষে তুমি নিজেকে ফিরে পেয়েছ। হয়তো, কিন্তু কিছু মুখোশ খুললেও ভেতরের দাগগুলো থেকে যায়। এক মুখোশ বদলে দিল এক জীবন, আর এক জীবন খুলে দিল বহু মুখোশ। এটাই ছিল ভয়ঙ্কর মুখোশ, যার পেছনের মুখ ছিল আমাদেরই মধ্যে। সব মুখোশই যদি খোলা হয়ে যায়, তবে এই গল্পটা কি সত্যি শেষ হয়? না, সব গল্প শেষ হয় না। কিছু গল্প শুধু ঘুমিয়ে থাকে, ঠিক যতক্ষণ না কেউ আবার সেই মুখোশটা খুলে দেয়। ওয়ান ভেবেছিল খেলা শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো কখনো মুখোশটা নামাইনি। সাবজেক্ট 09 অ্যাক্টিভেট, নতুন মডেল, আরও নিখুঁত। আর এবার আমি তৈরি। Neural sync successful. ভয় ফিরে এসেছে, আর এবার কেউই ঠেকাতে পারবে না। ভয় শেষ হয় না, শুধু রূপ বদলায়। সব প্রশ্নের উত্তর যখন পেয়ে গেছি ভেবেছিলাম, তখনই এক নতুন প্রশ্ন এসে দাঁড়ালো আয়নার সামনে। এই আয়নায় আমার প্রতিবিম্বটা আমি তো, না কে সে? তুমি কে? কেন আমার মতন দেখতে? তোমার কণ্ঠ আমারই মতন। আমি সেই তুই ওই যাকে তুই মুখোশের নিচে নিজে রেখেছিলিস। তুই ভালো গেছিস আমিও, আর আমাকে তুই ঠেলে দিয়েছিস অন্ধকারে। তাহলে তুমিই আমি? তুই এমন মিত্র, আর আমিও এমন মিত্রের ছায়া। ভয়, রাগ, হিংসা সব যে তুই লুকাতে চেয়েছিস, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি, এদের মুখোশটা আমাকে বেছে নিয়েছে। তাহলে শেষ করতে হবে এই দৈত্যতা। তুই আমার ছায়া হ, কিন্তু আমি তোকে আলো টেনে আনবো, আর তুই সইতে পারবি না সত্যের আলো। না, আমি আমাকে পুড়িয়ে ফেলবে। আমি মুখোশ, আমি স্বাধীনতা, আমি সত্যের বিকৃতি। মুখোশ ছিঁড়ে পড়ে যায়, ছায়া মিলিয়ে যায় অন্ধকারে। শুধু থাকে একটা ক্লান্ত জেগে ওঠা মুখ। নিজের সঙ্গে নিজের যুদ্ধ শেষে সেই মুখে ছিল শান্তি। ভয় জিততে চেয়েছিল, আর আমি ভয়কে চিনে নিলাম। সেই থেকে আমি মুখোশ ছাড়াই বেঁচে আছি। ভয়ঙ্কর মুখোশ শুধু এক থ্রিলার নয়, এটা ছিল এক আত্মপরিচয়ের গল্প। সেই মুখোশ নিয়ে যেটা আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে পড়ে থাকি। সেই মুখোশটা আবার ফিরে এসেছে। যেখানে আগুন নিভে গিয়েছিল, সেখানেই আজ শোনা যাচ্ছে একটা মেয়ের কান্না। আর সেই কান্নার ভেতর আছে ডাক, ফিরে এসো। সেই মুখোশটা আবার ফিরে এসেছে। যেখানে আগুন নিভে গিয়েছিল, সেখানেই আজ শোনা যাচ্ছে একটা মেয়ের কান্না। আর সেই কান্নার ভেতর আছে ডাক, ফিরে এসো। অয়ন, খবরটা দেখেছো? বিষ্ণুপুরের শ্মশানে একটা ছোট মেয়ে মুখোশ পরে লোকদের কামড়েছে। মুখোশ? ঠিক কেমন মুখোশ? ধাতব চোখের জায়গায় লাল কাজ, ঠিক যেমনটা তুমি বর্ণনা করেছিলে আজকের মুখোশ নিয়ে। অয়ন ভেবেছিল মুখোশ প্রকল্প শেষ, কিন্তু সত্যি কি শেষ হয়েছিল? সে এসেছে, আগুনের মতো জ্বলছে মুখোশ। মেয়েটা তার কণ্ঠে বলে, ফিরে এসো। দাদু, মুখোশটা কথা বলে। সে বলেছে ও বাবাকে ফিরিয়ে দেবে। ওর বাবা কে? ওর বাবা আগে এই শ্মশানের পাহারাদার ছিল, এই রাতে অদৃশ্য হয়ে যায়। তখনও মুখোশটা ছিল এখানেই, চাপা নিঃশব্দ।
অয়ন মুখোশের দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে সে অনুভব করে তার মনের ভিতরে একটা চেনা ডাক। কে যেন ফিসফিসিয়ে বলছে, ফিরে এসো আয়ান, এই মুখোশ তোমার অপেক্ষা। মুখোশ শুধু মুখ ঢাকে না, ওটা মনের গভীর ভয়কেই তুলে আনে। এবং এবার ভয়টা শিশু থেকেই শুরু হয়েছে। ভয় কখনো দৌড়ে আসে না, ও ধীরে ধীরে কাঁধে এসে বসে আর ফিসফিসিয়ে বলে, তুই আমাকে ভুলে গেছিস? অয়ন, তুমি ঠিক দেখেছো তো? মেয়েটা সেই মুখোশটাই পড়েছিল। হ্যাঁ রিয়া, আর মুখোশটার উপর আঁকা আছে কিছু চিহ্ন। আমি এরকম লেখা কোথাও দেখিনি, যেন ওটা কথা বলতে চায়। এই লেখা তো অদ্ভুত। এটা কোনো প্রাচীন বাংলা নয়, এটা তন্ত্র মঞ্চের এক ধারা, স্মৃতি সংকেত। এগুলোকে বলা হয় মনে সঞ্চিত ভাষা, যা শুধু মনে কাজ করে, মুখে নয়। মানে মুখোশ মানুষের মস্তিষ্কে সরাসরি কথা বলে? না, মুখোশ বলে না, তোমার নিজের স্মৃতিকে বিকৃত করে যেন তুমি বিশ্বাস করো তুমি সে, যাকে সে বানাতে চায়। মুখোশটা বলেছে আজ বাবার কথা মনে করাবো, কিন্তু আমি তো বাবার মুখই দেখি না। তবুও মাথায় আসে এক মুখ, এক আগুনের গন্ধ, এক খুন। অয়ন যখন মুখোশের চিহ্ন আঁকে কাগজে, হঠাৎই তার মাথা ঘুরে যায়। তার চোখে ভেসে ওঠে এক কুয়োর ভিতরে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু কুয়োর দেওয়ালে লেখা এক লাল রঙের শব্দ, আগুন ফিরে আসবে। রিয়া, আমি বুঝতে পারছি মুখোশ শুধু নতুন ভয় আনছে না, আমার পুরনো স্মৃতিও বদলে দিচ্ছে। আমি কি সত্যি অয়ন? যখন এই যে স্মৃতি অবিশ্বাস্য হয়ে ওঠে, তখন ভয় আর বাস্তবের পার্থক্য থাকে না, আর সেখানে ভয়ঙ্কর মুখোশ অপেক্ষা করে তোমার পরিচয়ের প্রতিটি স্তর খুলে নিতে। স্মৃতি যদি তোমার না হয়, আর রক্ত যদি বলে তুমি অন্য কেউ, তাহলে তুমি কে? এই জায়গাটা মুখোশের জন্মভূমি। এখানে প্রাচীনকাল থেকে মুখোশ তৈরির পদ্ধতি চলে এসেছে। তাদের একটাই উদ্দেশ্য, চেতনার উত্তরসূরি তৈরি করা। কিন্তু আমার সঙ্গে এর সম্পর্ক কি? তোমার দাদা, তারাও বাবা সকলে এই এলাকায় জন্মেছেন। তুমি শুধু শহরে বড় হয়েছ, তবে রক্ত তো এখানেই তৈরি হয়েছে। অয়ন কুড়িয়ে পাওয়া মুখোশের নিচে খুঁজে পায় এক পাথরে খোদাই করা নাম, অধর মিত্র। তার ঠাকুরদার নাম, যিনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। মনে পড়ে না, কিন্তু চোখে ভেসে ওঠে এক মুহূর্ত, এক হাত রক্তে ঢাকা, মুখোশ হাতে দাঁড়িয়ে, একই মুখ, অয়ন। রিয়া একা বসে অয়নের লেখা ডায়েরি পড়ছে। আমি জানি না কবে থেকে মনে হচ্ছে আমি অন্য কেউ। কখনো মনে হয় আমি আগুনে মানুষ পুড়িয়েছি, কখনো মুখোশ পরে কারো স্মৃতি চুরি করেছি। আমি কি একটা অস্তিত্বের বাহক? অয়ন মুখোশের সামনে বসে আছে, চোখ বন্ধ। তুই আমার রক্ত, আমার মুখোশ, তোর মস্তিষ্কে জেগে উঠেছে। তুই এখন থেকে সত্য অয়ন। ভয় যদি মুখোশ হয়, তাহলে তুই হবি তার পরবর্তী মুখ। অয়নের চোখ খুলল। সে তার হাতের রেখায় দেখল মুখোশের চিহ্ন, যেটা কারো চোখে পড়ে না, শুধু উত্তরসূরির মনে জাগে। সে বুঝল সে চাইলেও মুক্তি পাবে না। রিয়া, আমাকে এখানেই থাকতে হবে। এই জন্মভূমি আমার পরিচয়, আর মুখোশ আমার ভেতর কথা বলে। ভয় যখন মুখোশের মতো মুখে বসে যায়, তখন আর চেনা যায় না কে শিকার আর কে শিকারী। অয়ন মন্দির গুহার মধ্যে ধ্যানরত। আমি চুপচাপ মুখোশটার সামনে বসে থাকি। ও কথা বলে না, তবু তার নিঃশ্বাস আমার বুকের ভেতর ঢুকে যায়। আমি জানি আমি এখনো ওকে আটকাতে পারি, কিন্তু বেশি দিন নয়। রিয়া একা গুটিরে মুখোশটা দেখে ছুঁয়ে ফেলে। তুই কি করিস অয়নের সাথে? তুই কি ওকে চালাচ্ছিস না ও তোকে? তুই তো চাইছিলি জানতে, এখন শোন, তোর ভেতরেও জায়গা আছে আমার মতামতের জন্য। না না, এটা আমার মাথায় নয়, এটা বাইরের কেউ। সুবল কাকা রাস্তায় দৌড়াচ্ছে। রতন পাগলা আবার মুখোশ পরে বেরিয়েছে।
ও ঘর জামাইকে কামড়ে দিয়েছে, ও পাগল। আমি না, মুখোশই বলেছে কামড়াতে। ও বলেছে শিকার চাই, শিকার। রিয়া ঘামতে ঘামতে অয়নকে খুঁজছে। অয়ন, আমি ভুল করেছি। আমি আমি মুখোশ ছুঁয়েছিলাম আমার মাথায়। আমি কাকে দেখতে পাচ্ছি জানো? কাকে? আমাকে নয়, তোমাকে, রক্তাক্ত হাতে। শিকার কে আর শিকারী কে তা বোঝা যায় না যখন ভিতরে শিকার বাস করে। রিয়া এখন মুখোশ ছুঁয়েছে, তাকে ছাড়বে না। যখন ভয়ের জন্ম হয় মনে, তখন প্রতিটা চিন্তা, প্রতিটা মুখোশ হয়ে ওঠে অন্তঃশত্রু। অয়ন ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে। এই আমি না, এটা আমি না, আমি এমন ছিলাম না। তবু আমার হাত কাঁপে না যখন রক্ত দেখে। আমি কি মুখোশ হয়ে যাচ্ছি? তুই কি জানিস মুখোশ মানে লুকানো মুখ না, চেনা মুখের আড়ালে সত্যি। তোর সত্যি আমি জানি অয়ন। রিয়া চুপচাপ বসে চিত্র আঁকছে, অদ্ভুত সব বিকৃত মুখ। আমি আগেও আঁকিনি, কিন্তু এখন মুখগুলো নিজে থেকে আসছে। এক একটা মুখ মানে এক একটা মৃত। মুখোশ বলছে আমার ভিতরও আছে চিহ্ন। রাহুল পুরনো বই ঘাটছে। হঠাৎ অয়ন প্রবেশ করলো। তুমি সব জানো না রাহুল, আমার ঠাকুরদা অধর মিত্র শুধু মুখোশ বানাতেন না, উনি একটি গোষ্ঠী চালাতেন যারা মুখোশের মাধ্যমে মন নিয়ন্ত্রণ করত, তাই না? আয়ন শোনো, সব জানার দরকার নেই। এই জিনিস মানে পাগলামি। তুমি যদি ভুল করো, তুমি চিরদিনের জন্য হারিয়ে যাবে। রিয়া এখন চুপ করে শোনে তার ভিতরের আওয়াজ, যা মুখোশের থেকে নয়, বরং তার নিজের ভিতরের এক বিকৃত চেপে রাখার রূপ, যা এতদিন মুখোশের সুযোগের অপেক্ষায় ছিল। অয়ন ভাবছে ও একা, কিন্তু ও জানে না আমার মধ্যে মুখোশ বাধা বেঁধেছে। কিন্তু আমি ওর মতো দুর্বল নই। আমি মুখোশ পরবো না, আমি মুখোশ হয়ে উঠব। অয়ন হঠাৎ রিয়ার আঁকা এক মুখচিত্র দেখে চমকে ওঠে। এই তো আমার মুখ, কিন্তু রক্তে ভেজা, আর পেছনে দাঁড়িয়ে রিয়া। ভয় শুধু বাহ্যিক নয়, ভয়ের সব থেকে ভয়ঙ্কর রূপ যখন প্রিয়জন মুখোশ হয়ে দাঁড়ায় তোমার সামনে। রিয়া কি শিকার, নাকি এবার অয়নই শিকার?